দর্শক, আলোচিত সমালোচিত এবং বেশিরভাগ ক্ষেত্রেই সমালোচিত ইসলামী বক্তা এবং জামাতের নেতা, কুষ্টিয়া ৩ আসনে জামাতের এবারের নির্বাচনের প্রার্থী আমির হামজা, তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার কারণ আমরা খুবই জানি, গতকালকে এটা নিয়ে আলোচনা করেছিলাম। বিএনপির যে আরাফাত রহমান কোকো, অর্থাৎ তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো, তার সম্পর্কে বাজে মন্তব্য করা এবং তার মৃত্যুর পরে তিনি বলছেন যে এই ভিডিওটা 2023 সালের নাকি 19 সালের, সেটাও যদি হয় তবুও আরাফাত রহমানের মৃত্যুর পরের ঘটনা। তো মৃত ব্যক্তি সম্পর্কে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য যদি একজন ইমাম ওয়াজে দেন, তার চাইতে কুরুচিপূর্ণ মানসিকতা আর হতে পারে না। এই সমালোচনা হচ্ছে। এবার অতঃপর তার বিরুদ্ধে মামলা হলো, কুষ্টিয়াতে এই মামলাটা হয়েছে। এই মামলা যখন হয়েছে তখন আমির হামজা আবার ফেসবুক পোস্ট দিয়ে জানাচ্ছেন তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে এবং তার ওই ফেসবুক পোস্টের ল্যাঙ্গুয়েজ এবং স্ট্র্যাটেজি অনেকটা কিছুদিন আগে নিহত হওয়া ওসমান হাদির বক্তব্যের সঙ্গে মিলে যায়। ব্যাপারটা কি নির্বাচনে এক ধরনের সফট কর্নার কিংবা এক ধরনের কি বলা যায় যে ইস্যু তৈরি করা, যে ব্যাপারটা খারাপ দিকে যাচ্ছে কিংবা তার প্রতি সহানুভূতি মানুষের যেন তৈরি হয়, সেই কারণেই কি তিনি এই ধরনের ফেসবুক পোস্ট দিলেন? এই কথা এই কারণেই বলছি যে ফেসবুক পোস্টে কে তাকে হুমকি দিচ্ছে, কে তাকে হত্যা করতে চাইছে, কখন, কিভাবে, কোন মাধ্যমে, এগুলো কিছুই বলছেন না। চলুন একটু জেনে দেখি আমির হামজা ব্যাপারে কি হলো, কেন মামলা হলো, মামলাতে কি বলা হলো, এর পরবর্তীতে কি হবে, আগামী নির্বাচনেই বা কি হতে চলেছে কুষ্টিয়াতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আলোচিত সমালোচিত ইসলামী বক্তা আমির হামজা, যিনি কুষ্টিয়া 3 আসনে জামাতের প্রার্থী, তার বিরুদ্ধে কুষ্টিয়াতেই মামলা হয়েছে। আদালতে মামলাটা হয়েছে আজকেই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক নেতা এই মামলা করেছেন। ডিবিসি নিউজ এই তথ্যটা নিশ্চিত করছে। তথ্যটা, শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে মুফতি আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা। কুষ্টিয়া আদালতে জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মানহানির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ফৌজদারি অপরাধ হিসেবে এটা দেখা হচ্ছে। কুষ্টিয়া কোর্টে এই অভিযোগটি দায়ের করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব। মামলার এজাহারে অভিযোগ করা হয়, আপনারা মামলার এজাহারটা, মামলার কপিটা একটু দেখে নিতে পারেন। সেই কপিটাও ডিবিসির কল্যাণে আমাদের হাতে এসেছে। মামলার এজাহারে বলা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নামে ব্যঙ্গাত্মক বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে বিদ্রুপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। বাদী অভিযোগে উল্লেখ করেন, গত 16 জানুয়ারি বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকায় অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি দেখেন। আসামির এমন বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকো, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সম্মান এবং মর্যাদা ক্ষুণ্ণ করেছে, যা দণ্ডবিধির 500, 501, 502 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে আসামির বিরুদ্ধে সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা জানানো হয়। এ বিষয়ে বাদী সোলাইমান চৌধুরী শিহাব বলেছেন, এটি কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়। একজন মরহুম ব্যক্তি এবং সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তাই একজন সচেতন নাগরিক হিসেবে সামাজিক শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার স্বার্থে তিনি আদালতে মামলা করেছেন। মামলাটি আদালতে আমলে নেওয়া হয়েছে এবং আগামী 1 ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য করা হয়েছে। এই মামলা ব্যাপারে মামলা কদ্দূর এগোবে, কোনো আদেশ দেওয়া হবে কিনা, মামলার যে আসামি তাকে গ্রেপ্তারের কোনো আদেশ আসবে কিনা, তার নামে সমন জারি করা হবে কিনা, সেটা আগামী 1 ফেব্রুয়ারি আদালত সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে মামলার বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা ডিবিসি করেছে। তার ব্যক্তিগত সহকারী আবু বক্কর জানিয়েছেন, তারা এখন পর্যন্ত আদালতের কোনো নোটিশ হাতে পাননি। নোটিশ পেলে তারা পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন।
এই ঘটনা যখন ঘটছে কুষ্টিয়াতে মানে মামলা হলো এবং এই ব্যাপারটা বোধহয় আর ছেলে খেলার পর্যায়ে থাকলো না, বিএনপির পক্ষ থেকেও ব্যাপারটা সিরিয়াসলি দেখা হলো। কুষ্টিয়ার ছাত্রদলের নেতা এটা করেছেন মানেই হচ্ছে যে বিএনপির হাইকমান্ড এটা নিশ্চিত করেই একটা সিগন্যাল দিয়েছে। এই ঘটনা যখন আমরা দেখছি তখন গণমাধ্যম আবার এটাও নিশ্চিত করছে, যুগান্তরের শিরোনামটা দেখে নিন। যুগান্তর বলছে, আমার 3 শিশুকন্যাকে দেখে রাখেন, হত্যার হুমকি পেয়ে আমির হামজার আকুতি। ওই ওসমান হাদির সেই মানে বেশ জনপ্রিয় হওয়া, ভাইরাল হওয়া উক্তি, বিচারটা কইরেন, তিনিও বলছেন যে আমার 3 শিশুকন্যাকে দেখে রাখেন। ব্যাপারটাতে কি আছে, ব্যাপারটা তিনি একটা ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। তার ফেসবুক পোস্টটা দেখে নিন। ফেসবুক পোস্টে তিনি লিখছেন, একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার 3 শিশুকন্যা সন্তানকে একটু দেখে রাখেন। আমির হামজা। কুষ্টিয়াতে কি ইনসাফের সংগ্রাম তিনি শুরু করেছেন আমি বুঝলাম না। কুষ্টিয়াতে কোথায় তিনি কবে সংগ্রাম শুরু করলেন? তিনি জামাত করেন এই ব্যাপারটাই তো প্রকাশিত হলো 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে। হঠাৎ করেই তিনি আলোচনায় আসলেন এবং তাকে নিয়ে আলোচনায় মানে হচ্ছে যে জামাত করেন এইভাবে আলোচনায় আসলেন এবং তাকে জামাত প্রার্থী ঘোষণা করলো। তারপর থেকে তার নানা কর্মকাণ্ড আমরা দেখছি। কিন্তু আওয়ামী লীগের আমলে বিভিন্ন ওয়াজে তাকে আমরা বলতে শুনেছি আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, আমার দাদা আওয়ামী লীগ, নানা আওয়ামী লীগ, বাপ আওয়ামী লীগ, আমার মানে দাদা না চাচা আওয়ামী লীগের চেয়ারম্যান, এই ধরনের বক্তব্য তার অহরহ শোনা গেছে। আওয়ামী লীগের সময় তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ পতনের পরেই তিনি জামাতের সদস্য হয়ে গেলেন এবং জামাতের এখন ক্যান্ডিডেট হয়ে গেলেন। সেই ক্ষেত্রে কুষ্টিয়াতে তার নেতৃত্বে কিংবা তার অংশগ্রহণে কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড তার জন্মের পরে কিংবা স্বাধীনতার গত 54 বছরে কখনো কোথাও ঘটেছে এরকম তথ্য গণমাধ্যমে কখনো আসেনি। কারণ আমির হামজা কখনোই কোনো কালে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, কোনো ধরনের সামাজিক অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি সম্ভবত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন এবং ওয়াজ মাহফিলে ভাইরাল বক্তব্য দিয়ে, চটকদার বক্তব্য দিয়েই তিনি মূলত আলোচনায় এসেছেন এবং আলোচনায় আসতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সকালবেলায় উঠে মদ দিয়ে কুলি করে এরকম বক্তব্যও তাকে মানে বলতে শোনা গেছে। আরও অনেক বিতর্কিত বক্তব্য দিয়ে তিনি মূলত ভাইরাল হয়েছেন। এখন ব্যাপার হচ্ছে যে তিনি যে পোস্টটা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে, এই ব্যাপারে যদি ব্যাপারটা যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে তার আইনের আশ্রয় নেওয়া উচিত এবং এই ব্যাপারটা সরকারের খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। আবার কেউ কেউ এই পোস্টের পরে যখন এটা নিউজ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম আলোচনাও দেখছি যে কেউ কেউ বলছেন যে এটা নির্বাচনে একটা সফট কর্নার তৈরি করার জন্য, যেহেতু তিনি বিতর্কিত হয়েছেন, আরাফাত রহমান কোকো ইস্যু যেহেতু তাকে অনেক বেশি বিতর্কিত করে ফেলেছে, সেই কারণে একটা স্ট্র্যাটেজি হতে পারে এই আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার শিশু কন্যাদের দেখে রেখেন, এক ধরনের সফট কর্নার তৈরি করার এই সমালোচনাও কেউ কেউ করছেন। কিন্তু নিজের জীবন নিয়ে কিংবা শিশু কন্যা নিয়ে, শিশুদের নিয়ে, নিজের সন্তানদের নিয়ে বাবা এই ধরনের মিথ্যাচার করতে পারেন কিনা সেই ব্যাপারে তো নিশ্চয়ই সন্দেহ রয়েছে। আমার মনে হয় যে তার উচিত আইনের আশ্রয় নেওয়া এবং তিনি যত বড় অপরাধী করে থাকুন না কেন, কোকোকে নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন সেটা ক্ষমার অযোগ্য অপরাধ ভাবতেই পারে অনেকে, সেটা অবশ্যই অনেক বড় অপরাধ। কিন্তু তিনি যত বড় অপরাধী হন না কেন তাকে তো কেউ মেরে ফেলতে চাইতে পারে না কিংবা মেরে ফেলতে পারে না। এটা আইনের শাসন নয়। এই পথে বাংলাদেশ কখনো উন্নতই করতে পারবে না। দর্শক, সব মিলে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।